নমস্কার, আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। আমাদের ইউটিউব চ্যানেল দ্য নিউজ কাউন্টার.এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা জানেন যে গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের কালীগঞ্জ কেন্দ্রের জন্য উপনির্বাচন ঘোষিত হয়ে গিয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এই উপনির্বাচন একটা অন্য গুরুত্ব নিয়ে সামনে এসেছে। আপনারা এটাও জানেন যে জোট শেষ পর্যন্ত বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে হবে কি না তার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। গত উপনির্বাচন যে 6টি উপনির্বাচন আমাদের রাজ্যে হয়েছিল সেখানে কংগ্রেসের সঙ্গে জোট হয়নি, বরঞ্চ আমরা যেটা দেখেছিলাম যে আইএসএফ এবং সিপিআইএমের লিবারেশনকে আসন ছেড়ে দেওয়া হয়েছিল। সিপিআইএমের লিবারেশনকে নৈহাটি আসনটা ছাড়া হয়েছিল এবং লিবারেশনকে সঙ্গে জোট বেঁধে লড়াইয়ের এক্সপেরিমেন্ট নকশালপন্থীদের একটি গোষ্ঠীর সঙ্গে এটা অবশ্যই বাড়তি তাৎপর্য দাবি করেছিল। আইএসএফের সঙ্গে লোকসভা নির্বাচনে জোট না হলেও আইএসএফ এই উপনির্বাচনে বামফ্রন্টের জোট শরিক ছিল, কিন্তু কংগ্রেস সেই উপনির্বাচনে বামফ্রন্টের সঙ্গে বা সিপিএমের সঙ্গে সমঝোতা করেনি এবং কংগ্রেসের মধ্যে একটা জোরালো দাবি এখনও আছে যে হয় তৃণমূলের সঙ্গে চলুক কংগ্রেস, অথবা কংগ্রেস নিজের শক্তিতে একা লড়ুক। এটা মনে রাখতে হবে, একা লড়তে গিয়ে গত 6টি উপনির্বাচনে বামফ্রন্ট এর শরিক দল সিপিআইএম, লিবারেশন অথবা কংগ্রেস কারুরই কোনো নির্বাচনী ফল ভালো হয়নি। খুবই খারাপ পারফরমেন্স হয়েছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্নটা হচ্ছে যে যদি সিপিআইএম নেতৃত্ব এবং বামফ্রন্টের শরিক দলরা মনে করেন কংগ্রেসকে সঙ্গে নিয়ে তারা আগামী বিধানসভা নির্বাচনটা লড়বেন, ভোটের 1 বছরও বেশি বাকি নেই, সেটা মনে করলে এখন থেকে তার প্রস্তুতি চূড়ান্ত করা উচিত। কারণ না হলে পারে ভোটের আগে একটা গোজামিলের জোট মানুষের কাছে গ্রহণযোগ্যতা আসে না এবং মানুষের কথা ছেড়ে দেওয়া যাক, বামফ্রন্ট বা সিপিআইএমের সাধারণ কর্মী সমর্থক এবং পার্টি সদস্যদের মধ্যেও নানা বিভ্রান্তি থেকে যায়, যেটা আলটিমেটলি ড্যামেজিং হয়। কারণ কংগ্রেসের মধ্যে যেমন একটা প্রবণতা রয়েছে একা চলবার, বা কারো কারো প্রবণতা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে গিয়ে জোট করবার। যে এক্সপেরিমেন্ট অতীতে তারা করেছেন, ফলাফল কি হয়েছেন তারা অবশ্য সেটা জানেন। এমনই এটা ঠিক যে সিপিআইএমের বিশেষ করে বর্ধমান এবং কলকাতা জেলা কমিটির যারা ওদের কমরেড রয়েছেন তারা বারবার দাবি করেছেন লড়াইটা বামপন্থীরা লাল ঝান্ডা নিচে ঐক্যবদ্ধভাবে লড়ুক, কংগ্রেসের সঙ্গে গিয়ে আমাদের আখেরে কোনো লাভ হচ্ছে না, কিন্তু কারণ কংগ্রেস আমাদের ভোট দিচ্ছে না। এখানে একটা কিন্তু আছে, কিন্তু হচ্ছে এই যে বামপন্থীদের যারা কট্টর অংশ তাদের এই বক্তব্যের একটা তাত্ত্বিক যৌক্তিকতা নিশ্চয়ই আছে, কোনো সন্দেহ নেই। এবং বামপন্থীরা যদি সমস্ত লাল ঝান্ডাকে ঐক্যবদ্ধ করে একটা নির্বাচনী লড়াইতে আসতে পারেন, মানে যারা সংসদীয় রাজনীতির মধ্যে আছেন, সেটা নিশ্চয়ই পশ্চিমবঙ্গে একটা ছাপ ফেলবে। কটা আসনে এক্ষুনি জয়ের কাছে পৌঁছে যাবে এটা আমি বলতে পারবো না, কিন্তু রাজনৈতিক ন্যারেশন সেট করবার পক্ষে এটা নিশ্চয়ই একটা নতুন পরীক্ষার মধ্যে ঢুকবে বামপন্থীরা। অন্তত যে স্থিতিজাড্যতার কবলে তারা পড়েছে ভেঙে বেরোনোর একটা চেষ্টা হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি যে কিন্তুটার কথা বলছি, কিন্তুটা কিন্তু এই ফর্মুলাটার উল্টো একটা দিক, যে আমাদের রাজ্যে সংখ্যালঘু শিবির কিন্তু এই মুহূর্তে তৃণমূল শিবিরকে পুরোপুরি আর বিশ্বাস করছে না, বিশেষ করে ওয়াকআপ আন্দোলনকে কেন্দ্র করে ঘটনাবলীর পর এটা স্পষ্ট। আমি এটা বলতে শুরু করেছিলাম যে গত লোকসভা নির্বাচনে তার ফলাফল বিধানসভা ধরে আমি বিশ্লেষণ করেছিলাম এবং সেখানে আমি বারবার যেটা ইঙ্গিত করেছিলাম যে সংখ্যালঘুরা যদি সবাই তৃণমূলের দিকে চলে যায় তাহলে পারে কি করে মালদার মতো একটা সংখ্যালঘু প্রধান এলাকাতে লোকসভা নির্বাচনে একটা আসনেও তৃণমূল বিধানসভা ক্ষেত্রে লিড পেল না। একথা ঠিক যে লোকসভার যে ন্যারেশন, সেই ন্যারেশন হুবহু তার ভিত্তিতে বিধানসভা নির্বাচন হবে এটা ঠিক নয়। বিধানসভা নির্বাচনের সময় যেহেতু লোকসভার তুলনায় 7টা বিধানসভা কেন্দ্র ধরে একটা লোকসভা হয়, সেহেতু নিশ্চয়ই একটা তারতম্য থাকবে, কোনো সন্দেহ নেই। কিন্তু লোকসভার এই মুর্শিদাবাদের, উত্তর দিনাজপুরে বা মালদায় বিভিন্ন জায়গাতে জোট প্রার্থীদের এগিয়ে থাকা
আসন মাত্র তারা লোকসভায় একটা পেয়েছে, কংগ্রেসের একজন জিতেছেন, এটা ঠিক। এই ন্যারেশনটা থেকে আমরা একটা বলেছিলাম যে এতে ইঙ্গিত দিচ্ছে যে সংখ্যালঘু ভোট কিন্তু আবার বিকল্প খুঁজতে শুরু করেছে। এখন পাশাপাশি এটাও ঠিক যে ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে রাজ্যের দমনমূলক ব্যবস্থা হওয়ার পর এবং সম্ভবত হিন্দু ভোট কোন দিকে চলে যাবে, তারা কি ভাববেন, এই দোদুল্যমানতায় থাকার জন্য ওয়াকফ আন্দোলনের বিরুদ্ধে কংগ্রেস এবং সিপিএম তথা বড় বামপন্থী শক্তি যাদের রয়েছে তারা সেভাবে আর সক্রিয় আন্দোলন করছেন না, এবং তার সুযোগ নিয়ে এসডিপিআই, মিম এরকম বিভিন্ন শক্তি কিন্তু মুর্শিদাবাদ, মালদার মতো জেলাতে মাথা তুলতে শুরু করেছে। সুতরাং যদি এই সংখ্যালঘু জনতা যারা তৃণমূলের বিকল্প খুঁজছেন তাদের সামনে যদি কোনো ঐক্যবদ্ধ শক্তি হিসেবে দাঁড়াতে পারে সংসদীয় পাটিগণিতের হিসেবে, সেটা নিশ্চয়ই কংগ্রেস এবং বামপন্থীদের জোট। আপনারা মনে রাখবেন গত লোকসভা নির্বাচনে তীব্র মেরুকরণের ভোট হওয়া সত্ত্বেও কিন্তু 12টি আসনে জোট প্রার্থীরা বিধানসভা ক্ষেত্রের হিসাব অনুযায়ী এগিয়েছিল, 18টি আসনে তারা দ্বিতীয় জায়গায় ছিল। অর্থাৎ আমরা লোকসভা পরবর্তী যে অ্যান্টি ইনকামবেন্সি একটা ওয়েভ উঠেছে রাজ্যে, অর্থাৎ সেটা ডাক্তার আন্দোলনকে কেন্দ্র করে হোক, সাম্প্রতিক নিয়োগ কেলেঙ্কারিকে কেন্দ্র করে হোক, 26,000 মানুষের চাকরি চলে যাওয়াকে কেন্দ্র করে হোক, ওবিসি সার্টিফিকেট পুরোপুরি বাতিল হয়ে যাওয়াকে কেন্দ্র করে হোক, সামগ্রিকভাবে যে তৃণমূল স্তর পর্যন্ত একটা অবিশ্বাস প্রশাসন সম্পর্কে ছড়িয়ে গিয়েছে, সেটাকে ভাতা দিয়ে কতটা কভার আপ করা যাবে এই প্রশ্নটা কিন্তু সামনে আসছে। কারণ ভাতাতেই যদি ভোট হতো তাহলে 102টো বিধানসভা কেন্দ্রে হিসাব অনুযায়ী গত লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দল পিছিয়ে থাকতো না। কারণ এটা মনে করবার কোনো কারণ নেই যে ওই সমস্ত বিধানসভা বা লোকসভা কেন্দ্রের মানুষেরা তারা ভাতাগুলো পাননি, সবাই পেয়েছেন, তারপরেও তারা শাসক দলের বিরুদ্ধে ভোট দিয়েছেন, যার ফলশ্রুতিতে 90টা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীরা এগিয়ে থেকেছেন বিধানসভা ক্ষেত্র ধরে, আমি বারবার বলছি, এবং 12টা বিধানসভা ক্ষেত্রে জোট প্রার্থীরা এগিয়ে থেকেছেন। আর দ্বিতীয় যে পরিসংখ্যানটা আমি যোগ করলাম যে 18টা আসন রয়েছে যেখানে জোট প্রার্থীরা দ্বিতীয় ছিলেন, সেখানে লড়াই হয়েছিল হয় বিজেপির সঙ্গে অথবা তৃণমূল কংগ্রেসের সঙ্গে। তার মানে একটা কথা খুব পরিষ্কার, অন্তত 30টা বিধানসভা কেন্দ্র চোখের সামনে দেখা গিয়েছিল যেখানে সংসদীয় পাটিগণিতের বিচারে জোট একটা ফর্মিডেবল ফোর্স। আজকে যে অ্যান্টি ইনকামবেন্সি একটা ওয়েভ এসেছে সেটার যদি পালের হাওয়া কাটতে হয়, যদি বাম কংগ্রেস জোট এটা মনে করেন যে বিকল্প শক্তি হিসেবে তারা ময়দানে জোরালোভাবে উপস্থিত থাকবেন ঐক্যবদ্ধভাবে, যদি তারা জোটের কথা না ভাবেন সেটা পৃথক, আমি সেটা আগেই উল্লেখ করেছি, এবং তারা যদি এটা চান যে তৃণমূলের বিরুদ্ধে মানুষের যে ব্যাপক অসন্তোষ হাটে বাজারে চায়ের দোকানে ট্রেনে কান পাতলে শোনা যাচ্ছে, সেটা পুরোপুরি ফসল বিজেপি না তুলুক, মানুষের সঙ্গে বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য বিকল্প হিসেবে আসতে চাইলে সেই জোটের কাজ এখন থেকে শুরু করে দিতে হবে। এবং সেক্ষেত্রে রাজ্যের মানুষ খেয়াল রাখছেন যে আগামী বিধানসভা উপনির্বাচনে জোট ঐক্যবদ্ধভাবে প্রার্থী দিতে পারছে অথবা পারছে না। কারণ এই আসনটি কংগ্রেস পেয়েছে গত 2টো বিধানসভা ক্ষেত্রে, যদি জোট না হয় তাহলে বামফ্রন্ট এবং কংগ্রেস উভয়েরই প্রার্থী থাকবে। এবং সেক্ষেত্রে আমি যে কথাটা বলতে চাইছি যে আগামী বিধানসভার সামনে যে বিকল্পকে মানুষ ভরসা করতে চাইবে একটা বিকল্প শক্তি হিসেবে তৃণমূল এবং বিজেপির বাইরে, এটা মনে করবার কারণ নেই যে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল বা বিজেপির বাইরে বিকল্প খুঁজছেন না, বহু মানুষ বিকল্প খুঁজছেন, তার একাধিকবার প্রমাণ পাওয়া গেছে, রাস্তার আন্দোলন থেকেও তার প্রমাণ উঠে এসেছে। সেক্ষেত্রে তাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে, না হলে কিন্তু দেরি হয়ে যাবে। এটা আমার নিজের তথ্য বিশ্লেষণ এবং অভিজ্ঞতার ভিত্তিতে মতামত। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন, আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে। thenewscounter.s এখন এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।